ভিডিওটা শুরু করা যাক একটি বাস্তব ঘটনা দিয়ে। একজন প্রবাসী যিনি দেশে প্রতিদিন যোগাযোগ করার জন্য ব্যবহার করতেন ইমো অ্যাপ। সহজে কথা বলা যায়, খরচ কম, ছবি ও ভিডিও আদান প্রদানও বেশ সহজ, তাই ইমোর কোনো তুলনা হয় না। দেশে থাকা তার স্ত্রীর সাথেও যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল এই ইমো। পৃথিবীর এক প্রান্তে স্বামী, অন্য প্রান্তে থাকা স্ত্রীর মাঝে একান্ত আলাপ, ব্যক্তিগত মুহূর্ত এবং সকল ভিডিও জমা হতে থাকে ইমোতে। কিন্তু কে জানতো এসব ব্যক্তিগত ছবি তার জন্য কাল হয়ে দাঁড়াবে। একদিন হুট করে সেই প্রবাসীর ইমোতে অপরিচিত এক নাম্বার থেকে মেসেজ আসা শুরু করে, যেখানে ছিল তার ও তার স্ত্রীর মাঝে ঘটে যাওয়া একান্ত মুহূর্তের আলাপ, ছবি ও নগ্ন ভিডিও, যা দেখে সেই প্রবাসীর বুক আঁতকে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। এসব ব্যক্তিগত ছবি বা ভিডিও আপাতত ভিন্ন মানুষের কাছে গেছে, সেটা তো ভয়ঙ্কর। তবে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা শুরু হয় যখন শুরু করা হয় ব্ল্যাকমেইল। সেই অপরিচিত নাম্বার থেকে বেশ মোটা অঙ্কের অর্থ দাবি করা শুরু হয় প্রবাসীর কাছ থেকে। এদিকে লোকলজ্জা থেকে বাঁচতে একবার, দুবার, তিনবার এভাবে বারবার টাকা পাঠানো শুরু করেন তিনি, অন্তত সমাজে যেন মানসম্মানটা বজায় থাকে সেই ভয়ে। কিন্তু ব্ল্যাকমেল যেন কিছুতেই থামছিল না, সাথে সাথে টাকার পরিমাণটাও বাড়তে শুরু করে। একসময় প্রবাসী যখন টাকা দিতে অস্বীকার করে, তখন সেই সব ভিডিও এবং ছবি সবই চলে যায় প্রবাসীর কাছের মানুষদের কাছে। ততদিনে ছড়িয়ে পড়ে পুরো এলাকাতেও। এতদিন যে মান সম্মানের ভয় হচ্ছিল তার, সেই মান সম্মানের কারণে এলাকায় মুখ দেখানো দায় হয়ে পড়ে পুরো পরিবারের। এদিকে লক্ষ লক্ষ টাকাও চলে গেছে এসবের পেছনে। এরপর সেই প্রবাসী দেশে ফিরে আসেন এবং থানায় অভিযোগ করেন। পরবর্তীতে সেই চক্রকে গ্রেপ্তার করে পুলিশ। দ্য ইমো চক্র, তারা বিভিন্নভাবে আপনাকে ফাঁদে ফেলতে মুখিয়ে আছে। একটি ছোট ভুল জন্ম দিবে আপনার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। কখনো তারা আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করে, কখনো হানি ট্র্যাপে ফেলে, আবার কখনো বন্ধুত্বের ছলে হাতিয়ে নেয় ব্যক্তিগত সব ছবি। গত কয়েক বছরে বাংলাদেশে ইমো দিয়ে এমন যত ঘটনা ঘটেছে, তার অর্ধেকও ঘটেনি অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলো দিয়ে। কিন্তু তবুও সবার কাছে ইমো কেন জনপ্রিয়? এত দুর্বল সিকিউরিটি সিস্টেম এবং হ্যাক হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কেন বেছে নিচ্ছে ইমোকে? এসব জানতে হলে আমাদের ইমো আসলে কিভাবে কাজ করে সেটা জানতে হবে। ইমোকে আমরা অনেকেই শুধু একটি ভিডিও কল অ্যাপ হিসেবে দেখি, কিন্তু এর পেছনের কাঠামোটা অনেকটাই সাধারণ মানুষের অজানা। ইমো একটি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম, যেখানে আপনার ফোন নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা হয়। তারপর সেই নম্বরের সঙ্গে যুক্ত ডিভাইস থেকেই লগ ইন হয়। অনেকটা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের মতো। তবে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম যেমন সিকিউরিটি দিতে সক্ষম, তা ইমো দিতে পারে না। তবুও ইমো জনপ্রিয়। এর কারণ ইমো দিয়ে খুব সহজেই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমাদের দেশে যোগাযোগ করা যায়। এদিকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম আবার সেই সুবিধা দিতে পারে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম কোনোভাবেই ইমোর সমতুল্য নয়। বলতে গেলে ইমো ছাড়া এসব অ্যাপ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে যোগাযোগ অসম্ভব। তার উপর ইমোর ইন্টারফেস এমনভাবে সাজানো যে কেউ সহজে বুঝতে সক্ষম। অর্থাৎ একজন নতুন স্মার্টফোন ব্যবহারকারীও খুব দ্রুত শিখে নিতে পারে এর খুঁটিনাটি। প্রবাসী, গ্রামের মানুষ, কম শিক্ষিত ব্যবহারকারী, এমনকি বৃদ্ধ বাবা মা, তারা টেলিগ্রাম বা অন্য জটিল সেটিংসের অ্যাপের চেয়ে ইমোতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এর সহজবোধ্যতার কারণে। এভাবে ধীরে ধীরে এটি হয়ে ওঠে প্রবাসী পরিবার যোগাযোগের অবিচ্ছেদ্য মাধ্যম। আর এই সুবিধাটাই টার্গেট করেছে ইমো। অন্যান্য মাধ্যমগুলো যখন এখানে পিছিয়ে, ইমো তখন এখানে নিজেদের এগিয়ে রেখেছে। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এসেছে অন্য এক অন্ধকার জগৎ। আপনি যখন এমন মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে মেসেজ, ছবি, ভিডিও কিংবা ভয়েস মেসেজ পাঠান, তখন সেগুলো সরাসরি কারো হাতে যায় না, বরং আগে সেগুলো যায় সার্ভারের মধ্য দিয়ে। মানে আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো একবার হলেও একটি ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত বা প্রক্রিয়াজাত হয়। এখান থেকে শুরু হয় সমস্যা। না, সার্ভার আপনার তথ্য দেখে না কিংবা কাউকে সরবরাহ করে না। এইখানে সুযোগ নেয় তৃতীয় পক্ষ। সাধারণত আমরা জানি মধ্যপ্রাচ্যের বা ইউরোপ, আমেরিকায় যারা শ্রমিক হিসেবে কাজ করতে যায়, অর্থাৎ প্রবাসীরা, তারা প্রযুক্তি সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখেন না। অনেক ব্যবহারকারী নিরাপত্তার বিষয়ে ন্যূনতম সচেতনও নন। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা, একদম সহজ পাসওয়ার্ড কিংবা নিজের নামের সাথে অথবা মোবাইল নাম্বারের সাথে মিল রেখে বেশিরভাগ মানুষই পাসওয়ার্ড বানায়। এছাড়াও অপরিচিত লিঙ্কে ক্লিক করা,
ফোন অন্যকে দিয়ে দেওয়া অথবা ওয়ান টাইম কোড শেয়ার করা এগুলো খুব সাধারণ ভুল মানুষদের জন্য। কিন্তু এই ছোট ভুলগুলোই হয়ে ওঠে বড় দরজা, যেখান দিয়ে ঢুকে পড়ে অপরাধী চক্র আর হাতিয়ে নেয় আপনার ব্যক্তিগত সব তথ্য। যেখানে ছিল আপনার একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও, গোপনীয় মেসেজ আর আর্থিক লেনদেনের নানা বিষয়াদি, এসবই খুব সহজে জেনে যায় তারা, অথচ আপনি তখনও বুঝতে পারেন না আসলে কিছু ঘটে গেছে। ধরুন একদিন আপনার কাছে একটি ভিডিও কল এলো, ওপাশে অপরিচিত কেউ, হয়তো একজন সুন্দরী মিষ্টিভাষী রমণী যার বন্ধুত্বপূর্ণ কথা আপনাকে সহজেই মুগ্ধ করে ফেলল। এই কথোপকথনের মধ্য দিয়ে শুরু হলো বন্ধুত্ব। বন্ধুত্বের মাঝে হঠাৎ একসময় কথার বাগ বদলে দুজনের আবেগ ও ভালোবাসা মিশে গিয়ে সম্পর্কটি তখন ব্যক্তিগত আলোচনার দিকে মোড় নেয় বিষয়টি। দুজনের নগ্ন ছবি আদান প্রদান, ভিডিও কলে ঝড় কিংবা ভয়েসে একান্ত কথাবার্তা, এসবই আরেক ফাঁদ। হয়তো এই সময়টাতেই স্ক্রিন রেকর্ড করা হয় আপনার ভিডিও অথবা কল রেকর্ড, আপনি বুঝতেও পারেন না, অথচ আপনি তখন বন্দী হানি ট্র্যাপে। এরপর সব তথ্য অপর পক্ষের হাতে চলে গেলে শুরু হয় হুমকি ধামকি। ভিডিওটা আপনার পরিবারকে পাঠিয়ে দেব, এই নম্বরে টাকা পাঠান, আপনার সব আত্মীয়র কাছে ভিডিও চলে যাবে, এমন কথা একের পর এক ধেয়ে আসতে থাকে আপনার দিকে। এটি অপরিচিত হানি ট্র্যাপ, যেখানে আবেগ, বিশ্বাস বা কৌতূহলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আবার অনেক সময় ইমোর ফাঁদ তৈরি হয় অন্যভাবে। আপনি হয়তো একটি লিঙ্ক পেলেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন বা নতুন আপডেট ইনস্টল করুন, কখনো বা লোভনীয় অফারের লিঙ্ক, আর এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক। এক ক্লিকেই আপনার লগইন তথ্য চলে গেল অন্য কারো হাতে। অপরাধীরা তখন আপনার পরিচয়ে লগইন করে ডাউনলোড করে নেয় আপনার ব্যক্তিগত সব চ্যাট হিস্ট্রি, ছবি এবং ভিডিও। এরপর শুরু হয় সেই পুরনো খেলা, ব্ল্যাকমেইল। আর এভাবেই বিভিন্ন কৌশলে কাজ করে ইমো চক্ররা। তবে তাদের উদ্দেশ্য একটাই, আর সেটা হলো আপনার টাকা হাতিয়ে নেওয়া। এভাবে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হয়, কিন্তু কখনো সামনে আসে না কেন জানেন? লোক লজ্জার ভয়। সমাজ কি বলবে, লোকে কি ভাববে, আমার কি হবে, এসব চিন্তা করে কখনো আর সামনেও আসে না এসব বিষয়, বরং গোপনে নিঃস্ব হতে শুরু করেন তিনি। এই তো কিছুদিন আগেও বাংলাদেশের চট্টগ্রামের এমন একটি ঘটনা ঘটে যায়, যেখানে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে পুলিশের দ্বারস্থ হতে হয় ভুক্তভোগীকে। অবশেষে পুলিশ এই চক্রটিকে ধরতে সক্ষম হয়। এই চক্রগুলো সাধারণত সংগঠিত, কেউ থাকে যোগাযোগে, কেউ থাকে টেকনিক্যাল কাজের দায়িত্বে, কেউ থাকে টাকা সংগ্রহে। কিন্তু সেইবার ভাগ্যে এমনটা ঘটে না, বরং যারা সাহস করে অভিযোগ করেছে তখনই কেবল ধরা সম্ভব হয়েছে এই নেটওয়ার্কের কিছু অংশকে। কিন্তু অভিযোগ না এলে পুলিশই বা কী করবে? দেশ বিদেশে ফাঁদ পেতে আছে এমন অসংখ্য চক্র। এসব চক্রকে ধরতে হলে কিছু প্রাথমিক তথ্য সহায়তাও দরকার পুলিশের। যখন বেশিরভাগ মানুষ লোকলজ্জায় অভিযোগই করে না, তখন এসব চক্র হয়ে ওঠে আরও দুঃসাহসী। তাহলে প্রশ্ন ওঠে, ইমো কি সত্যিই দুর্বল? প্রযুক্তিগতভাবে বিষয়টি এতটা সরল নয়। কোনো অ্যাপই পুরোপুরি নিরাপদ নয়। নিরাপত্তা নির্ভর করে ব্যবহারকারীর আচরণের উপরেও। তবে যেসব অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন, শক্তিশালী ভেরিফিকেশন এবং নিরাপত্তা সচেতনতা বেশি, সেখানে ঝুঁকি তুলনামূলক কম থাকে। ইমোর ক্ষেত্রে সমস্যা হয়েছে মূলত ব্যবহারকারীর অভ্যাস ও সচেতনতার ঘাটতি নিয়ে, কারণ এর ব্যবহারকারীদের বড় অংশই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে খুব একটা জ্ঞান রাখতে চায় না। ফলে অপরাধীরা এটিকেই সহজ লক্ষ্য বানিয়েছে। এই গল্পে ফিরে আসি সেই প্রবাসীর কথায়। তার ভুল ছিল হয়তো বিশ্বাস করা, হয়তো সচেতন না থাকা, কিন্তু তার অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা। ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত মুহূর্ত মানে শুধু ব্যক্তিগত থাকে না, সেটি হয়ে যেতে পারে ডেটা, ফাইল বা অস্ত্র। তাই কিছু বিষয় মনে রাখা জরুরি। অপরিচিত কল বা মেসেজে ব্যক্তিগত কিছু শেয়ার করবেন না। কোনো কোড বা পাসওয়ার্ড কাউকে দেবেন না। 2 স্তরের নিরাপত্তা চালু রাখুন। আর সবচেয়ে বড় কথা, কোনো সমস্যায় পড়লে চুপ না থেকে আইনি সহায়তা নিন। কারণ প্রযুক্তি যেমন আমাদের দূরত্ব কমিয়েছে, তেমনি অদৃশ্য ঝুঁকিও বাড়িয়েছে। ইমো কারো কাছে পরিবারের হাসিমুখ দেখার জানালা, আবার কারো কাছে জীবনের দুঃস্বপ্নের দরজা।